নমস্কার তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদেরকে দেখাবো ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ের মডেল কোশ্চেন নাম্বার 1 নম্বর সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। একের এক দাগ, গান্ধার দেশের বর্তমান নাম, উত্তর হবে কান্দাহার। একের দুই দাগ, যতীন দাস বিলাতি কাপড়ের দোকানে পিকেটিং করেন 15 থেকে 16 বছর বয়সে। একের তিন দাগ, কুলে কুলে দেখা যায় শ্যামল ধরনী, শ্যামল শব্দের অর্থ, উত্তর হবে সবুজ। একের চার দাগ, কিশোর বিজ্ঞানী কবিতায় যে বিজ্ঞানীর নাম আছে সেটি হলো নিউটন। একের পাঁচ দাগ, বিষ্টু তারপর উইকেটের দিকে ছুটতে শুরু করলো। একের ছয় দাগ, মায়ের অসুখ বলে কে নিতাই। আর একের সাত, এই ঘাড় ঘোরাচ্ছিস কেন, লিখে যা নিজের মতো। কথাটি বলেছিলেন কে? কথাটি উত্তরটি হবে হৃদয়। এবার দেখে নাও দুই দাগে। দুইয়ের এক দাগে আছে বিপ্লবীরা যতীন দাসের শবযাত্রার কত মানুষ সামিল হন? প্রায় 5 লক্ষ। দুইয়ের দুই দাগ, মেনাদা মাথায় হাত দিয়ে বসে পড়লেন কেন? দুইয়ের দুই দাগ, মনোদা মাথায় হাত দিয়ে বসে পড়লেন কেন? সিজিএইচ প্রথম ব্যাট করে 14 রানে সব আউট হয়ে যায়, সেই জন্য মাথায় হাত দিয়ে বসে পড়েছিল। দুইয়ের তিন দাগ, সুধীর বাবু হাবুদের ক্লাসে কি রচনা লিখতে দিয়েছিলেন? বাংলাদেশের বর্ষাকাল। দুইয়ের চার দাগ, মনে ভাবি কত প্রেম আছে তাকে ঘিরে। কাকে ঘিরে প্রেম দেখা যায়? ছায়াময় গ্রামগুলোকে ঘিরে। দুইয়ের পাঁচ দাগ, কখন কিশোর মন সমুদ্রের বেলায় যেতে চান? ছুটি পেলেই কিশোর মন সমুদ্রের বেলায় অর্থাৎ সমুদ্রের তীরে যেতে চান। দুইয়ের ছয় দাগ, শিবরাম চক্রবর্তীর পোশাকের নাম কি? উত্তর হবে চঞ্চল। দুইয়ের সাত দাগ, প্রতাপাদিত্য কে? এটা একটু ভুল হয়েছে, এটা হবে 168 পেজ। ষোড়শ শতকের অধুনা বাংলাদেশে 12 জন বিখ্যাত ভূস্বামী ছিলেন, যারা 12 ভূঁইয়া নামে পরিচিত। এদের মধ্যে শক্তিশালী ছিলেন প্রতাপাদিত্য। তার অধীনে শক্তিশালী সেনাদলও ছিল, তিনি স্বাধীন চেতাও ছিলেন। তিন দাগে চলে যাই। তিনের এক দাগে আছে, তিন দাগে চলে যাই। এবার তিন দাগে চলে যাই। তিনের এক দাগে আছে চিরদিনই আমি আশাবাদী। এই আশাবাদের গুণে লেখক কিভাবে পুরস্কৃত হলেন? প্রশ্নোক্ত উক্তিটি করেছেন এক ভুতুড়ে কাণ্ড গল্পের লেখক শিবরাম চক্রবর্তী। তিনি একদিন হরিদ্বার যাওয়ার পথে সাইকেলের টায়ার ফাটায় বিপদে পড়েন। নির্জন জঙ্গলি জঙ্গল, অন্ধকার ঘন হয়ে আসছে, কি করবেন বুঝতে পারলেন না। তবে তিনি চিরকালই আশাবাদী যে কিছু ভালো একটা হবেই। তার এই ভাবনার পথ ধরে কিছুক্ষণ পরেই একটি ভুতুড়ে মোটর গাড়িতে সওয়ার হয়ে পড়েন তিনি এবং শেষ পর্যন্ত লেভেল ক্রসিংয়ের সামনেও এসে পড়েন। ভূতের ভয় টয় যাই পান বা রহস্যজনক যাই ঘটুক না কেন, তার আশাবাদের গুণেই শেষ পর্যন্ত ভূতের মাধ্যমেই তিনি এইভাবেই পুরস্কৃত হয়েছিলেন। তিনের দুই দাগ, জ্ঞান পারাবার বিজ্ঞানীর দৃষ্টিতে কেমন? বিজ্ঞানীর দৃষ্টিতে জ্ঞান পারাবারের অর্থ হলো যার কোনো পার বা সীমা নেই। পরের প্রশ্ন, ধরাতল কবিতাটি কার লেখা? এই কবিতায় সুখ দুঃখকে কবি ভাই বোন বলে মনে করেছেন কেন? ধরাতল কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আর ভাই বোনের সঙ্গে মনে করে ভাই বোন পরম মমতায় একে অপরের আনন্দ বেদনায় ভালো মন্দতে জড়িয়ে থাকে। তাদের মধ্যে ভালোবাসার বন্ধন নিবিড়, একজন যেন আর একজনের পরিপূরক। কবির মনে হয়েছে সুখ দুঃখের মধ্যেও এমনই নিবিড় বন্ধন রয়েছে। এরা কখনোই এমনভাবে থাকতে পারে না। শুধু দুঃখ বা শুধু আনন্দ কল্পনা করা যায় না। যেমন আত্মিকতার আচ্ছেদ্য বন্ধনে যুক্ত, তেমনি সুখ দুঃখ নিবিড়ভাবে পরস্পরকে জড়িয়ে থাকে। এই কারণেই কবি সুখ দুঃখকে ভাই বোন বলে মনে করেছেন। প্রশ্ন দেখো, কিরণ দাস কে? তাকে লাহোর সেন্ট্রাল জেলে আনা হয়েছিল কেন? যতীন দাসের ছোট ভাই।
উত্তরটি 180 নম্বর পেজে পাবে। জেলের মধ্যে যতীন দাস বাকশক্তি হারিয়ে পক্ষাঘাতে আক্রান্ত হয়ে পড়েছিলেন। তখন তাকে দেখাশোনা করার উদ্দেশ্যে বড়লাট লর্ড আরউইড বিশেষ ক্ষমতার সাহায্যে বিপ্লবী যতীন দাসের ছোট ভাই কিরণ দাসকে লাহোর সেন্ট্রাল জেলে আনিয়েছিলেন। তিনের পাল্টা হাবু শেষের দিকে বেঞ্চে বসতে চায় না কেন? সে শেষ পর্যন্ত কোথায় গিয়ে বসে? হাবুর বিপদ গল্পে হাবুকে যথেষ্ট বুদ্ধিমান বলেই মনে হয়েছে। সে জানে যারা ফাঁকিবাজ, ক্লাসে বাড়ির কাজ করে আনে না বা দুষ্টুমির জন্য যাদের একটু আড়াল দরকার তারা শেষের দিকের বেঞ্চে বসে, আর স্যারদের সবসময় সেই দিকেই নজর বেশি থাকে। তাই হাবু শেষ বেঞ্চে বসতে চায় না। হাবু শেষ পর্যন্ত থার্ড বেঞ্চের কোনায় 3 কড়ির পাশে গিয়ে বসে। আসলে হাবু সেই দিন আর 5টা ছেলের মধ্যে মিশে গিয়ে সুধীরবাবুর কড়া নজর থেকে বাঁচতে চেয়েছিল। পরের প্রশ্ন দেখো, কেন গো মা তোর মলিন বেশ? মা বলতে কবি কাকে বুঝিয়েছেন? আর মায়ের বেশ মলিন কেন? মা বলতে কবি দেশকে বুঝিয়েছেন। জন্মদাত্রী মা আমাদের জন্ম দেয়, কিন্তু আমরা বেড়ে উঠি দেশের বুকে। দেশের মাটি, জল, বাতাস আমাদের শরীর মন গঠন করে, তাই দেশকে মা বলেছে। যাই আমরা 4 দাগে। 4-এর 1 দাগে আছে, অনশন করার আগে যতীন তার সহযোদ্ধাদের কি অঙ্গীকার করান? তিনি অনশন ভঙ্গ করবেন না কেন? 1929 খ্রিস্টাব্দের 13ই জুলাই যতীন দাস এবং তার সহযোদ্ধারা লাহোর সেন্ট্রাল জেলে অনশন শুরু করেন। উদ্দেশ্য জেলের মধ্যে বন্দী আসামিদের ওপর পুলিশের অমানবিক ও অমানুষিক অত্যাচারের বিরুদ্ধে সুতীব্র প্রতিবাদ জানানো। অনশন শুরুর 2-1 দিন আগে যতীন দাস তার অনশনকারী সহযোদ্ধাদের দিয়ে এক অঙ্গীকার করিয়ে নেন, যা হলো যতক্ষণ না তাদের দাবিগুলো না মানা হয় ততক্ষণ তারা কি অনশন ভঙ্গ করবেন না। বিপ্লবী যতীন দাস কিন্তু স্থির সিদ্ধান্তে অটল ছিলেন। তার সহযোদ্ধারা দাবি মীমাংসার পর অনশন ভঙ্গ করলেও তিনি নিজে তা করলেন না, কেননা তার দাবি ছিল আরও অনেক মহৎ ও বৃহৎ। তিনি ভেবেছিলেন তার পক্ষে এই অনশনই হবে মাতৃভূমির শৃঙ্খল মোচনের এক অভাবনীয় সুযোগ। বলা যেতে পারে ছেলেবেলা থেকেই মনে মনে এই ছিল তার স্বপ্ন লালন। মির্জাফরের চক্রান্তের শিকার হয়ে মাতৃভূমির ওপর পরাধীনতার অন্ধকার নেমে এসেছিল। তিনি এইভাবেই সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলেন। দাগে আছে, যদিও মা তোর দিব্য আলোকে ঘিরে আছে আজ আধার ঘোর, কবির কেন মনে হয়েছে বঙ্গ জননীকে আধার ঘিরে আছে? উপরোক্ত অংশটি কবি দ্বিজেন্দ্রলাল রায়ের বঙ্গ আমার জননী আমার নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। বঙ্গমাতা আজ পরাধীন। একদা দেশমাতার সন্তানেরা সারা বিশ্বে আপন কীর্তির পরিচয় রেখেছিলেন। যেমন ভগবান যুদ্ধের চরণে, অর্ধ জগৎ ভক্তি প্রণয়, শ্রীচৈতন্য সারা দেশকে ভাসিয়েছিলেন প্রেম সাগরে। অশোক গন্ধার থেকে জলধি পর্যন্ত প্রভাব বিস্তার করেছিলেন। এই সন্তানদের কৃতিত্বে দেশজননী গর্ব অনুভব করতেন। কিন্তু বর্তমানে সেই সুখের সময় নেই। পরাধীনতার যন্ত্রণায় দীর্ঘ মায়ের হৃদয়। পরাধীন জাতির বুকে নেমে আসে অন্ধকার, কারণ তারা শোষিত এবং হয় পরাধীন জাতির বুকে নেমে আসে অন্ধকার, কারণ তারা শোষিত হয় প্রতি মুহূর্তে। এই কারণেই কবির মনে হয়েছে বঙ্গজননীকে ঘিরে আছে আধার। কবি পরাধীন দেশের নাগরিক, তাই পরাধীনতার যন্ত্রণা তার হৃদয়কে গভীরভাবে ব্যথিত করেছে। ব্রিটিশ শাসকে ভারতবর্ষ শোষিত, লাঞ্ছিত, নিপীড়িত, ধুলায় লুণ্ঠিত আমাদের আশা আকাঙ্ক্ষা। দেশমাতার নয়ন তাই কেঁদে কেঁদে শুষ্ক, তার বসন আচ্ছিন্ন, রুক্ষ তার কেশ। এক অন্ধকারময় পরিস্থিতি ঘিরে আছে দেশকে। এমন পরিস্থিতিতেই কবির প্রশ্নোক্ত কথাটি মনে হচ্ছে। পরের প্রশ্ন দেখো, 4-এর 3 দাগে আছে, সারা মাঠ অবাক শুধু ননিদা ছাড়া। সারা মাঠকে অবাক করে দেওয়ার মতো কোন ঘটনা ঘটেছিল? আর ননিদা সে যে
আর ননিদা সেই ঘটনায় অবাক হলেন না কেন? CCH এর 14 রানের জবাবে রূপালীর সঙ্গে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই 14 রান করে ফেলে। CCH এ ননিদা এবার বল তুলে দেন বিষ্টুর হাতে। বিষ্টু গুনে গুনে 26 পা গিয়ে মাটিতে বুকের ডগা দিয়ে বোলিং কেটে ব্যাটসম্যান তৈরি। বিষ্টু বোলিং ক্রিজের দিকে ছুটতে শুরু করলো, কিন্তু ক্রিজে পৌঁছানোর আগেই আবার সে পিছু হাঁটতে লাগলো, তারপর গোল হয়ে ঘুরতে লাগলো। বিষ্টুর এই কাণ্ডতেই সারা মাঠ অবাক হয়েছিল। ননিদা এই ঘটনায় অবাক হয়নি, কারণ ননিদা তো জানতই যে এমন কাণ্ড বিষ্টু ঘটাতে চলেছে। বলা ভালো যে ননিদার পরামর্শেই বিষ্টু এমন কাণ্ড করছিল, তাই ননিদা অবাক হননি। 4-এ 4 দাগ। এইটাই সুধীরবাবুর মেথড। সুধীরবাবুর মেথডটি কি ছিল? এর এমন মেথড অবলম্বনে করার যুক্তিটি কি? সুধীরবাবু ছেলেদের বাড়ি থেকে লিখে আনা রচনা বেছে বেছে কয়েকজনকে পড়তে বলেন আর অন্যদের মন দিয়ে শুনতে বলেন। এইটি সুধীরবাবুর মেথড। তিনি মনে করতেন অন্যদের লেখা শুনলে নিজের লেখার মান সম্পর্কে একটা ধারণা হবে, তাই লেখা সমৃদ্ধ হবে। তিনি সবার লেখাই বাড়ি নিয়ে গিয়ে সংশোধন করে দেবেন, কিন্তু তাতে তো একজন অন্যজনের লেখাটা পড়তে বা জানতে পারবে না, তাই তিনি উক্ত মেথড অবলম্বন করেছেন। 4-এর 5 দাগ। এক একটি রতন যেন নাইবা কেউ চিনুক। কোন জিনিসকে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে? কেন এই ধরনের তুলনা? তাকে চেনা বা না চেনার প্রসঙ্গই বা এলো কেন? বড় হয়ে বিজ্ঞানী, কিশোর বিজ্ঞানী জ্ঞানসাগরের বেলাভূমি থেকে বিদ্যার রূপ যে ঝিনুক গ্রহণ করত, তাকেই রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে। রত্ন অত্যন্ত মূল্যবান পাথর বা বস্তু। যে এই রত্নের অধিকারী হন, তিনি হন অনেক সম্পদের অধিকারী। বিদ্যাও মূল্যবান, হয়তো অর্থের মাপকাঠিতে বিদ্যাকে মাপা যায় না, কিন্তু বিদ্যার অধিকারী ব্যক্তিকে সকলেই সম্মান করে মেনে চলে। জগতে এই মান সম্মান পাওয়া তো সম্পদের মতোই মূল্যবান। এছাড়াও রত্নকে যেমন অনেক সাধনায় লাভ করা যায়, তেমনি বিদ্যাও অনেক সাধনায় অর্জন করতে হয়। তাই কবি আলোচ্য কবিতায় বিদ্যাকে রত্নের সঙ্গে তুলনা করেছেন। রত্ন সকলেই চিনতে পারে না, তাই তার গুরুত্ব বা মূল্য সবার অনুধাবন করতে পারে না। কেবল জহুরই রত্নের প্রকৃত মূল্য বুঝতে পারেন। তেমনি বিদ্যা রত্নের গুরুত্ব সকলে অনুধাবন করতে পারেন না, তাই সকলেই বিদ্যারত্নকে আপন সম্পদে পরিণত করতে পারেন না। বিদ্যা তাদের কাছে অচেনা ও অধরাই থেকে যায়। এই কারণেই কবি রত্ন বা বিদ্যারত্ন চেনা বা অচেনার প্রসঙ্গ এনেছেন। পরের প্রশ্ন দেখো, হাবুর রচনা শুনে হাবুকে কি বলার ইচ্ছা হয়েছিল, শেষ পর্যন্ত সেই ইচ্ছা পূরণ হয়নি কেন? হাবুলের রচনা শুনে সুধীরবাবুর ইচ্ছে হয়েছিল হাবুলের পিঠ চাপড়ে দিতে আর সাব্বাস বলে উৎসাহ সঞ্চার করতে। শেষ পর্যন্ত সেই ইচ্ছে তিনি পূরণ করলেন না, কারণ তাতে পরবর্তী সময় অনেকেই বাড়ির কাজ না করে স্কুলে আসবে এবং হাবুর দেখাদেখি না লিখে বানিয়ে বলবে, যার ফলে ক্লাসে ডিসিপ্লিন রাখা শক্ত হয়ে পড়বে। পরের প্রশ্ন, আমার পরাণ হতে ধরার পরাণে কার কোন কবিতার অংশ? আমার পরাণ বলতে এখানে কার কথা বলা হয়েছে? উদ্ধৃতিটির তাৎপর্য আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের ধরাতল কবিতার অংশ। আমার পরাণ বলতে কবি এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলা হয়েছে। মানব প্রাণের সঙ্গে ধরা তথা বিশ্ব প্রাণের সংযোগ সাধনের কথা কবি এই কবিতায় প্রকাশ করেছেন। কবি কল্পনার তরুণী বেশ শ্যামল ধরণীর ছায়াময় গ্রামগুলোকে অবলোকন করেছেন।
কবি দেখেছেন নিতান্তই সহজ সরল সাধারণ জনজীবনকে। এই জীবনে যেমন দুঃখ আছে তেমনি দুঃখের পর সুখের আনন্দও বর্তমান। ধুলোবালি ঘেরা এই পৃথিবীর প্রাণের সঙ্গে আপন প্রাণ সংযুক্ত করতে পারলেই একমাত্র সম্ভব চির আনন্দের চাবিকাঠি খুঁজে পাওয়ার। তাই কবি ধরাতল কবিতায় বিশ্ব প্রাণের সঙ্গে সংযোগ সাধনের কথা বলেছেন। এবার দেখে নাও 5 দাগে। 5-এর 1 দাগে আছে উধব্রুর বর্ণনা দাও। উধবুড়ো 1.5 হাত লম্বা একজন মানুষ। তার পা পর্যন্ত সবুজ দাড়ি আর হাতে একটা হুঁকো, যদিও এই হুঁকোটিতে কলকে টলকে কিছু নেই। বুড়োর মাথা ভর্তি টাকও আছে, সেই টাকের ওপর খড়ি দিয়ে যেন কি সব লিখেছে। পরের প্রশ্ন, হিজিবিজিবিজ কুমিরের কেমন বর্ণনা দিয়েছেন? হিজিবিজ বলেছিল সজারু গর্তে থাকে, তার সারা গায়ে লম্বা লম্বা কাটা। কুমির সম্পর্কে তার নিজস্ব বর্ণনাটি ছিল কুমিরের গায়ে ঢিবির মতো চাকা চাকা থাকে, তারা ছাগল টাগল ধরে ধরে খায়। এবার আছে তাকিয়ে দেখি আমার আশেপাশে চারিদিকে ভিড় জমে গিয়েছে। তার আশেপাশে কারা ভিড় জমিয়েছিল? রস সাহিত্যিক সুকুমার রায়ের হযবরল গল্পে দেখা যায় স্বয়ং কল্পকথক চারিদিকে চেয়ে দেখছিলেন। সে সময়ের কথা বলা হচ্ছে, তখন তার চারিপাশে ভিড় জমিয়েছিল সজারু, কুমির আর কোলা ব্যাঙ। এবার দেখে নাও 6 দাগে। 6-এর 1-এ আছে ব্যাকরণ সিংহের ভাইয়ের অকাল মৃত্যু কিভাবে হয়েছিল? আজ তো সাবান খেয়ে ফেলায়। শেয়ালের মতে কচু কারা খায়? শুয়োর আর সজারু। কুমিরের কাছে কি অতি উপাদেয় জিনিস? উত্তর হবে কচু। এরপরে আছে আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম। বক্তা কে? তিনি অপ্রস্তুত হয়ে গেলেন কেন? কথক অপ্রস্তুত হয়ে গিয়েছিলেন কারণ বেড়ালের চন্দ্রবিন্দুর হেঁয়ালি না বুঝতে পারার কারণে বেড়ালটা তার দিকে তাকিয়ে এক চোখ বুজে বিশ্রী ফ্যাঁচে হাসি হাসছিল। এবারে দেখে নাও 7 দাগে। 7-এর 1 দাগে আছে প্যাঁচা গম্ভীর হয়ে মোকদ্দমায় কি রায় দিয়েছিল? প্যাঁচা মোকদ্দমায় রায় দেবে বলে সবাইকে চুপ করতে বলল। কানে কলম দেয়া খরগোশকে সে সব লিখে নিতে হুকুম দিল। বিচারে আসামি ন্যাড়ার 3 মাস জেল আর 7 দিনের ফাঁসি হলো। কথক এই রকম বিচারের প্রতিবাদ করবেন বলে ভাবছেন, এমন সময় ব্যাকরণ সিং এসে পেছন থেকে তাকে ঢুমালো এবং কথকের কান কামড়ে দিল। ছাগলটার মুখ বদলে মেঝো মামার মতো হয়ে গেল। কথক বড় মামার কাছে সব ঘটনা বলতে গেলে বড় মামা বিশেষ পাত্তা দিলেন না। মানুষের বয়স হলে তারা হোঁতকা হয়ে যায়, কোনো কথা বিশ্বাস করতে চান না, এই ভেবেই কথক সান্ত্বনা পেলেন। পরের প্রশ্ন দেখো, হিজিবিজিবিজ কে? তার চেহারার কার্যকলাপের বিবরণ দাও। এর উল্লেখযোগ্য চরিত্র হলো হিজিবিজিবিজ। এক অদ্ভুত ধরনের জন্তু সে। তাকে দেখে বোঝা যায় না যে মানুষ, না ভূত, না প্যাঁচা, বাদরের মতো দেখতে। বিভিন্ন সময় সে নিজের পরিচয় বিভিন্নভাবে দিয়ে থাকে। কখনো সে বলে থাকে তার নাম হিজিবিজিবিজ, কখনো বলে তকাই, কখনো বলে আলু নারকোল, আবার কখনো বলে তার নাম রামতারু। পরের প্রশ্ন দেখে নাও। 8 দাগে চলে যাই। বলেছে কার মূল্য অবিভাজ্য অংশকেই ধাতু বলে? দুটি হবে ক্রিয়ার। পরের প্রশ্ন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এই বাক্যে দেখাচ্ছেন হলো প্রযোজক ক্রিয়া। 8-এর 3 দাগ। দিন রাত এক করে সবাই খাটছে, সুতরাং আগামী সপ্তাহে নতুন রাস্তা তৈরি হয়ে যাবে, এই বাক্যটি একটি যৌগিক বাক্য। 8-এর 4 দাগ। একটাই অসমাপিকা ক্রিয়া নিয়ে গঠিত হয়, সেটা হচ্ছে সরল বাক্য। আর মৌলিক ধাতুটা শব্দাংশ, এটা হলো ক্রিয়াপদ। এবার চলে যাই 9 দাগে। নির্দেশ অনুযায়ী উত্তর দাও। সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়ার মধ্যে পার্থক্য।
সমাপিকা অর্থাৎ যা সমাপন বা সমাপ্ত করে, যে ক্রিয়াপদ বাক্যের কাজ সম্পূর্ণ হয়েছে বোঝায় তাকে সমাপিকা ক্রিয়াপদ বলে। এই ক্রিয়াপদ বাক্যের ভাব ও অর্থকে সম্পূর্ণ করে, যেমন সুচেতনা গান গাইছে। আর অসমাপিকা ক্রিয়া দেখো, বাক্যের যে ক্রিয়াপদ বাক্যের কাজ সম্পূর্ণ হওয়া বোঝায় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। এই ক্রিয়াপদ বাক্যের ভাব ও অর্থ সম্পূর্ণ করে না বলে আরও বলা ও শোনার ইচ্ছা থেকে যায়, যেমন রাম খেয়ে দেয়। 9-2 দাগ, প্রযোজক ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও। যে ক্রিয়াপদ অন্য কাউকে দিয়ে কাজটি করানো বা ঘটানো বোঝায় তাকে প্রযোজক ক্রিয়া বলে। এর অন্য নাম নিরন্ত্র ক্রিয়া, যেমন শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন। এরপরে দেখো 9-3 দাগ, ঠিক প্রশ্নটার ঠিক উত্তর দিতে পারলো না, অর্থবোধক বাক্যে পরিবর্তন করো। ঠিক প্রশ্নটার ভুল উত্তর দিল। পরেরটি, তুমি এখন বসে পড়ো, অর্থক বাক্যে পরিবর্তন করো। তুমি এখন দাঁড়িয়ে থাকো। সকলে সাদা খাতা খোলো আর একটি বৃত্ত আঁকো। সরল বাক্যে সকলে সাদা খাতা খুলে একটি বৃত্ত আঁকো। দেখে নাও। আরেকটি আছে, তোমার প্রবাসী বন্ধুকে তোমার গ্রামের নবান্ন উৎসবের আমন্ত্রণ জানিয়ে একটি পত্র। দেখে নাও। এরপরে নিচে আছে অনুচ্ছেদ রচনা। অনুচ্ছেদ রচনার ভিডিও আমাদের চ্যানেলে ইতিমধ্যে দেয়া আছে, তোমরা আশা করি দেখে নেবে। তাহলে চলো, তোমাদের 1 নম্বর মডেল সেট সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।